প্রথম পার্থক্য যেটা তোমরা লিখেছিলে সেটা ঠিকই আছে। ডায়াবেটিস মেলিটাসটা কি কারণে হচ্ছে? হ্যাঁ, এর কম করুন। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস এডিএইচ এর কম করুন। দেখো কি আছে। হ্যাঁ, কি আছে বলো। ডায়াবেটিস মেলিটাসটা এটা হচ্ছে ইনসুলিনের কম করণ, আর ডায়াবেটিস ইনসিপিডাস এটা হচ্ছে এডিএইচ। বুঝতে পেরেছো? আছে পেছনে কম যেখানে সে ছক করে দেওয়া ছিল হরমোন, সেখানটাতেই দেওয়া আছে। ওই তো ছক আগে পেয়ে উল্টা, ওই তো আচ্ছা, এখানে দেখো দেখি কি আছে। ডায়াবেটিস ইনসুলিনের অভাবে শুধু ডায়াবেটিস আছে? ওখানে দেওয়া নেই না, তাহলে ওইটা আছে তোমার বলে দিচ্ছে কত নম্বর পেজে। ওই তো 1221 পেজে দেখো এডিএইচ এর কাজ, অক্সিটোসিন ভেসোপ্রেসিনের কাজে দেখো 1 নম্বর কাজটা কি আছে? ডায়াবেটিস ইনসিপিডাস আছে। ঠিক আছে, এই যে এডিএইচ এর উৎপাদন কমে গেল, তাহলে ইনসিপিডাসটা কি হচ্ছে? এডিএইচ হচ্ছে না। এইটাকেই বলা হয়, এই রোগটাকেই বলা হচ্ছে কি না, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে মধুমেহ। মধুমেহ বাংলাতে বলে। আর ডায়াবেটিস ইনসিপিডাস এটাকে বলা হচ্ছে কি বহুমূত্র। এটা হচ্ছে ইনসুলিনের কম কারণে ঘটে, আর এটা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিনের কম কারণে ঘটে। এটা প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ যে রোগটা, এখানে কি হয়? মূত্রের সঙ্গে কি বেরোয়? হ্যাঁ, গ্লুকোজ। তাহলে এখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয়। রক্তে এই পার্থক্য, তিনটে পার্থক্য রয়েছে দেখো। এখানে রক্তে গ্লুকোজের মাত্রা কমবে না বাড়বে? বৃদ্ধি পাবে। আর এটাতে রক্তে গ্লুকোজের মাত্রা কি হ্রাস পাবে, নির্দিষ্ট থাকবে, হ্রাস পাবে। তার মানে কি হ্রাস পাবে নাকি? যেমন গ্লুকোজ ছিল তাই, গ্লুকোজের সঙ্গে তো কোনো সম্পর্কই নাই, হ্রাস পাবে কি করে বলছো? একই থাকবে। রক্তে গ্লুকোজের মাত্রা নির্দিষ্ট থাকবে। 3 নম্বর পার্থক্য, মূত্রে শর্করা নির্গত হয়, এটাতে হবে তো? মূত্রে শর্করা নির্গত হয়, আর এটা শর্করা নির্গত হয় না। মূত্রে শর্করা নির্গত হয় না। ব্যাস, ডায়াবেটিস মেলিটাস ইনসিপিডাস এই তিনটে পার্থক্য লিখে রাখো। এটা ইনসুলিনের কম কারণে হচ্ছে, এটা এডিএইচ এর কম কারণে,
এখানে রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাবে, এখানে রক্তের গ্লুকোজের মাত্রা নির্দিষ্ট থাকবে, এখানে শর্করাটা মুক্তির মাত্রা নির্গত হবে, এখানে হবে না। আচ্ছা, আগের দিন আমরা পড়া শেষ করছিলাম কোথায়? পিটুইটারি, বুঝলে তো? হাইপোথ্যালামাস দ্বারা পিটুইটারি গ্রন্থির ক্ষরণীয়দের উপর পর্যন্ত পিটুইটারি হরমোনগুলোর কাজ করেছিল, সব পিটুইটারি হরমোনগুলো। আজকে যেটা শুরু করব সেটা হাইপোথ্যালামাস দ্বারা পিটুইটারি হরমোন নিয়ন্ত্রণ। ঠিক আছে, এখানে আমরা কি পড়বো? এখানেও কিছু পড়বো না, একদম শুরু করবো আমরা পিটুইটারি গ্রন্থির বিশৃঙ্খলা ও তৎসংক্রান্ত বিভিন্ন রোগ, মানে পিটুইটারি গ্রন্থির প্রবলেম সংক্রান্ত বিভিন্ন রোগ। আমরা যে রোগগুলো পড়েছিলাম পিটুইটারি গ্রন্থির বিশৃঙ্খলা, কি কি রোগ পড়েছিলাম মনে করো? একটা লিখতে দিলাম আজকে, কুসিং সিনড্রোম। আর কি কি রোগ আছে? জাইগান্টিজম, অধিকায়ত্ব, বামনত্ব, ডুয়ার্ফিজম, অ্যাক্রোমেগালি ছিল। এই রোগগুলো সম্বন্ধে আমরা আস্তে 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 পড়বো। কি বললাম বুঝা গেল? এই রোগগুলোর ডিটেইলস একটু পড়বো। প্রথম যেটা পড়বো আমরা, তাহলে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা ও বিভিন্ন রোগ। প্রথম যে রোগটা আছে তোমাদের পিটুইটারি গ্রন্থির কি কারণে, দেখো পিটুইটারি বিশৃঙ্খলা জনিত রোগগুলোকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। দেখো আছে কি কি দুটো ভাগে? একটা হচ্ছে পিটুইটারি স্বল্পক্ষরণে আর একটা অধিকক্ষরণে। মানে পিটুইটারি গ্রন্থির স্বল্পক্ষরণে এক ধরনের রোগ হয় আর অধিকক্ষরণে। স্বল্পক্ষরণের রোগটা সম্বন্ধে প্রথম আমরা পড়ব। দেখো তোমাদের বইয়ে আছে স্বল্পক্ষরণ, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থির স্বল্পক্ষরণে, আচ্ছা একটু বলে দেই, এই স্বল্পক্ষরণটাকে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে। দেখো কি, একটা হচ্ছে অগ্রখণ্ডের স্বল্পক্ষরণ, একটা পশ্চাৎখণ্ড। পিটুইটারি গ্রন্থির কটা ভাগ আছে? দুটো, কি কি? অগ্র পশ্চাতের মধ্যটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে অগ্র এবং পশ্চাৎ দুটোরই তো স্বল্পক্ষরণ হয়, তো দুটো ভাবে দুটো আলাদা রোগ হয়। আমরা প্রথম যেটা করব পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডের স্বল্পক্ষরণ। তাহলে স্বল্পক্ষরণ অগ্র আর পশ্চাৎ হয়েছে। এই অগ্রখণ্ডের স্বল্পক্ষরণে পিটুইটারি যে রোগটা হয় সেটার নাম কি? সেটার নাম প্রথমে তোমাদের যেটা দেয়া আছে এক নম্বর দিয়ে কি আছে? বামনত্ব বা ডুয়ার্ফিজম। এক নম্বর কি? বামনত্ব বা ইংলিশে বলছি আমরা ডুয়ার্ফিজম। বামনত্ব বা ডুয়ার্ফিজম কি ধরনের, কি কারণে হয়? কোন হরমোন? পিটুইটারি। অগ্রখণ্ডের তো স্বল্পক্ষরণে কোন হরমোনের কম কারণে হয়? তার মানে অগ্রভাগে নিশ্চয়ই কোন একটা হরমোনের অভাবে। কোন হরমোন এর জন্য দায়ী? হ্যাঁ ঠিকই বলেছো, জিএইচ বা এসটিএইচ। এটার কি কারণে হবে? অবশ্যই স্বল্পক্ষরণ হবে, আমি স্বল্পক্ষরণই বলছি, ঠিক আছে? যাদের ক্ষেত্রে এই বামনত্ব, তাহলে দাগ দিয়ে দাও বামনত্ব বা ডুয়ার্ফিজম কি কারণে। ফার্স্ট লাইনটা যে শৈশবে পিটুইটারি অগ্রখণ্ডের বৃদ্ধি হরমোন এসটিএইচ এর দেহের পরিমাণ বৃদ্ধি উল্লেখযোগ্য হ্রাস পায়। এই হ্রাস পায় বলা আছে, হ্রাস পেলে এটা হয়। তাহলে কি হয়? উচ্চতাটা কি হয়ে যায়? কমে যায়। বুঝা গেল? নেক্সট আরো একটা রোগ হয় পিটুইটারি অগ্র পিটুইটারি স্বল্পক্ষরণের যে রোগটা হয় 2 নম্বর, সেটা হচ্ছে সাইমন ব্যাধি। আছে, এটা আগে পড়ো। সাইমন ডিজিজ বা সাইমন ব্যাধি বাংলাতে বলছে। সাইমন ব্যাধি বা সাইমন ডিজিজ কি কারণে হয় পড়তে হবে। কি কারণে হচ্ছে? অগ্র পিটুইটারির অবক্ষয়ের থেকে এই রোগটা হয়। এটা কিন্তু কোনো নির্দিষ্ট অগ্র পিটুইটারি হরমোন নয়, এখানে শুধু বলছে অগ্র পিটুইটারি কিসের বলে? অবক্ষয়। মানে অগ্র পিটুইটারি যদি
কোনো অংশে কি দেখা যায়, অবক্ষয় মানে তার সংক্রান্ত কোনো প্রবলেম দেখা যায়, ফলে যে রোগটি হয় সেটি হচ্ছে সাইমন বডি। তাহলে এটা হচ্ছে অগ্র পিটুইটারির অবক্ষয়, অগ্র পিটুইটারির অবক্ষয় হয়েছে। এই রোগটা যেমন যাদের হয় তাদের কি কি লক্ষণ দেখা যায় একটু পড়তে হবে। দেহের ওজন হ্রাস পায়, দাগ দাগ, মুখের চামড়া কুঁচকে যায়, হাত পা শীর্ণতা দেখা যায়। আচ্ছা, আর কি এদের মধ্যে রক্তাল্পতা দেখা যায়, রক্তের পরিমাণ কমে যায়, অ্যানিমিয়ার লক্ষণ প্রকাশ পায়। এইগুলো কয়েকটা লক্ষণ। তো সাইমন ব্যাধি কি কারণে ঘটে, অগ্রপিটুইটারি অবক্ষয়ের ফলে ঘটে, আর কয়েকটা লক্ষণ। ডুয়ার্ফিজম বা বামনত্ব কি জিনিস জানো? এটার লক্ষণ আর বলার দরকার নেই। বামনত্ব মানে কি, আকৃতিটা কি হবে, ছোটখাটো হয়ে যাবে, ঠিক আছে। এই যে জোকার যেগুলোকে দেখো আছে তো, এটা হচ্ছে ডুয়ার্ফিজম। এরপর বসছি আমরা, চলে যাব কোথায় না, অগ্র পিটুইটারি, অগ্র নয়, এবার পশ্চাৎ পিটুইটারি কি স্বল্পক্ষরণ আছে, পশ্চাৎ পিটুইটারি স্বল্পক্ষরণ এবার পড়বো। দেখো পশ্চাৎ পিটুইটারি স্বল্পক্ষরণে পশ্চাৎ পিটুইটারি কি কি হরমোন আছে, এডিএইচ আর অক্সিটোসিন। তার মানে নিশ্চয়ই এডিএইচ আর অক্সিটোসিনের অভাবে, এডিএইচ এর অভাবে কি রোগ হয় সেটা আগেই পড়ে নিচ্ছি। এডিএইচ এর কম ফলনের ফলে কি রোগ হয় বলো? হ্যাঁ, ঠিকই বলছো, ডায়াবেটিস, এত সব বলার দরকার নেই। ডায়াবেটিস মেলিটাস হবে না ইনসিপিটাস হবে, আপনি ভেবেন। বহুমূত্র, ঠিকই বলছো। বহুমূত্রকে ইংলিশে কি বলে? ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে অগ্র পশ্চাৎ পিটুইটারি যেটা এডিএইচ, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এই রোগটা হবে। দেখো এখানটায় এডিএইচ এর স্বল্পক্ষরণ জাতীয় ফলের একদম লাস্ট লাইনটাই লেখা আছে, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস আছে, দাগ দিয়ে দাও। আচ্ছা, আরেকটা দেখো, ওই জেনে রাখো যেটা আছে অনেক ঠিক নিচে, ওইখানে দেখো লেখা আছে এডিএইচ এর অভাবে কি হয়, রক্ত বাহ সংকোচক ক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তচাপ কি হয়, হ্রাস পায়। তার কারণ আমি আগের দিন পড়েছিলাম। হ্যাঁ, রক্তবাহ আছে না, বাহ সংকোচক, বাহ সংকোচক মানে কি জানেন না? এডিএইচ এর কাজ কি বলেছিলাম আগের দিন, রক্তবাহকে সংকোচন হতো, সংকোচন হলে রক্তচাপ কি হবে, বাড়বে। তাহলে এডিএইচ যদি কম ক্ষয়িত হয় তাহলে রক্তবাহ সংকুচিত হবে না, তাহলে রক্তচাপ কি আর বাড়বে? রক্তচাপ তখন কি হয়ে যাবে, কমে যাবে। তো এটাই বলছে। তাহলে এডিএইচ এর অভাবে আরো একটা জিনিস লক্ষণ দেখা যেতে পারে, সেটা হচ্ছে রক্তচাপ হ্রাস পাবে, রক্তচাপ হ্রাস পায়, হয়েছে বেশ। তাহলে এডিএইচ করে নেব। এরপরে কি আছে, অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি আগের দিনে পড়েছিলাম। অক্সিটোসিনের দুটো কাজ পড়েছিলাম তোমাদের, কি কি দুটো কাজ পড়েছিলাম? অক্সিটোসিনের কি কি দুটো কাজ পড়েছিলাম নবনীতা? একটা দুগ্ধ নিঃসরণ আর জরায়ুর উপর ঘটাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে জরায়ুর উপর, জরায়ু কি ঘটায়, সংকোচন ঘটায়। সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচন ঘটাচ্ছে কি, এই অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিনের যদি অভাব ঘটে তাহলে কি হবে, এই কাজগুলো হবে না। অক্সিটোসিনের যদি অভাব ঘটে তাহলে কি হবে, ওই কাজগুলো ঘটবে না। তার মানে কি, জরায়ুর সংকোচন হ্রাস পাবে, জরায়ুর সংকোচন ঠিক পাবে না স্বল্প মাত্রায়, দুগ্ধ নিঃসরণ কি হবে, কমে যাবে। দেখো সেগুলো আছে দিয়ে আছে, একটু দাগ দিয়ে দাও, ওগুলো অত ইম্পর্টেন্ট নয়। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, এই সাইমন ব্যাধিটা পরীক্ষায় পড়ে কি কারণে ঘটে, ডুয়ার্ফিজমটা পড়ে কি কারণে ঘটে, অনেক সময় সাইমন ব্যাধির বৈশিষ্ট্য লিখতে দেয়। ব্যাস, তাহলে পিটুইটারি গ্রন্থির স্বল্পক্ষরণে হয়ে গেল। এবার কি পড়বো, এবার অধিক।
দেখো অধিকরণটা শুধুমাত্র কার দিয়ে আছে, অগ্রখণ্ডেরই আছে। তার মানে পশ্চাৎখণ্ডের অধিকরণে সেরকম কিছু প্রভাব দেখা যায় না, তার জন্য দেয় না। তার মানে পিটুইটারি গ্রন্থির অধিকরণে যেটা, এটা শুধুমাত্র তোমাদের কোন পিটুইটারি বলা হচ্ছে, পিটুইটারি কোন ভাগটার কথা বলা আছে এখানে, অগ্র পিটুইটারির কথা বলা আছে, শুধুমাত্র অগ্র পিটুইটারির অধিকরণে কি রোগ হয়, অগ্র পিটুইটারির অধিকরণে যে রোগটা হয়, দুটো রোগ হয়। কি কি দুটো রোগ হয়? একটা কম বয়সে, ঠিক আছে, মানে শৈশবকালে যে রোগটা প্রকাশ পায় তাকে কি বলে অধিকরণে, আরেকটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের দেখা যায়, বলেছি আগের দিনে। একটা অতিকায়ত্ত, একটা অধিকায়ত্ত, ঠিকই বলছো। আর একটা অ্যাক্রোমেগালি। হ্যাঁ ঠিকই বলছো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অধিকায়ত্ত বা ইংলিশে কি বলে, জাইগান্টিজম। কি বলে? জাইগান্টিজম। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অধিকরণের যে দেখা যায় সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। এবার দুটো রোগী অগ্র পিটুইটারির কোন হরমোনের প্রভাবে ঘটে, অগ্র পিটুইটারির কোন হরমোনের প্রভাবে এই দুটো দেখা যায়, বলো, কে বলতে পারবে? হ্যাঁ জিএইচ, তাই তো, একই জিনিস, জিএইচ বা এসটিএইচ। তাহলে দেখো এই দুটো রোগের ছবি দেওয়া আছে, একটু দাঁড়িয়ে দাও। অধিকায়ত্ত একটা, উপরে অধিকায়ত্ত বা জাইগান্টিজম লেখা আছে, আছে না একটা জায়গায় 4 নম্বর লাইনে, আর নিচে কি আছে, অ্যাক্রোমেগালি আছে। এই অ্যাক্রোমেগালির অধিকায়ত্ত বিশেষ বৈশিষ্ট্য জানার দরকার নেই, অধিকায়ত্ত মানে কি, লম্বায় বেড়ে যাবে। এই অ্যাক্রোমেগালির কয়েকটা বৈশিষ্ট্য একটু পড়তে হবে। একটা ছবি দেওয়া আছে দেখো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালির বৈশিষ্ট্য কি না, বলছে হাত পায়ের অস্থিগুলো স্থূলতা কি হয়ে যায়, বেড়ে যায়। করটি, নাক, মাথার অঙ্গভাগ বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে নাক, করটি এগুলো কি হয়ে যায়, করটি মানে মাথা, মাথা বড় হয়ে যায়। নাকের আকার কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, স্বাভাবিক যেরকম না হয় তার থেকে কি হয়ে যায়, ডবল হয়ে যায়। হ্যাঁ দুবার থাকে। আচ্ছা, নিচের চোয়াল সামনের দিক থেকে কি হয়ে যায়, বেড়ে যায়, নিচের চোয়ালটা বেড়ে যায়। এরকম কয়েকটা দিচ্ছে, একটু দেখে রাখবে, দু একটা বৈশিষ্ট্য মতো ইম্পর্টেন্ট, ব্যাস। আচ্ছা নেক্সট দেখো, একটা ছক আছে, বিভিন্ন হরমোন, তার প্রকৃতি, প্রধান কাজ আর অনিয়মিত ফলন, মানে কম ফলন আর বেশি ফলন। এটা আগেই পড়ে নিয়েছে, সেই ছকটা আবার আগে ছিল না, আবার এখানে পড়ার দরকার নেই। এটা কিসের দিচ্ছে না, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি যতগুলো হরমোন আছে দেখো সবগুলোরই আছে, একই না, সেগুলো কি দিয়ে আছে, প্রধান কাজ দিয়ে আছে, আর কম ফলন আর বেশি ফলনের ফলে কি কি রোগ হয় আমরা আগে পড়ে এসেছি, তোমরা চাইলে এখান থেকেও পড়তে পারো। শর্টে এখানে পুরোগুলো কি দিয়ে আছে, এই কাজ আর অনিয়মিত ফলন, যেগুলো কম ফলন বেশি ফলনের কি রোগ হয় সেই অবস্থাটাকে বলা আছে। তোমরা চাইলে ওই এখান থেকেও কাজটা আর অনিয়মিত কম ফলনের ফলে কি ঘটে না ঘটে সেটা দেখতে পারো। নেক্সট ওই জেনে রাখো যেটা আছে, ওই জেনে রাখো তো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, আগেও বলে এসেছিলাম, এটা হচ্ছে নিউরো হরমোন। আগের দিন বলে এসেছিলাম নিউরো হরমোন কাকে বলে আর তার উদাহরণ। নিউরো হরমোন কি আর তার হচ্ছে এক্সাম্পল পড়তে হবে। নিউরো হরমোন কাকে বলে না, যে সমস্ত হরমোন হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেগুলো বেরোচ্ছে কোথা থেকে, অগ্র পিটুইটারি থেকে, এই পশ্চাৎ পিটুইটারি থেকে, কিন্তু হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে তাদেরকে আমরা বলছি নিউরো হরমোন। এই নিউরো হরমোনের এক্সাম্পল কি হবে, নিউরো হরমোনের এক্সাম্পল হচ্ছে অক্সিটোসিন হবে,
আরেকটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ হবে, দাগ দিয়ে দাও। বেশ, আচ্ছা অগ্রপিটুইটারি পশ্চাৎ পিটুইটারির মধ্যে পার্থক্য দিতে পারবে তো? সহজ জিনিস, কি বলবে? অগ্রপিটুইটারি কি বলে, এপিফাইসিস না হাইপোফাইসিস? আচ্ছা ওটা পার্থক্য হবে না। অগ্রপিটুইটারির যে হরমোনগুলো, দেখো কোন পার্থক্যটা হবে একটু বলে দিচ্ছি। প্রথমে হরমোনের পার্থক্য দিয়ে দিবে, তিনের পার্থক্যটা। অগ্রপিটুইটারি থেকে যে সমস্ত ট্রফিক হরমোনগুলো নিঃসৃত হয়, এসিটিএইচ টিএসএল ট্রফিক হরমোন, আর পশ্চাৎ পিটুইটারি থেকে কি হরমোন? সব নিউরো হরমোন। অগ্রপিটুইটারি নিঃসৃত ট্রফিক হরমোন পিটুইটারির সংশ্লেষে সাহায্য করে, আর পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হাইপোথ্যালামাস দ্বারা সংশ্লেষিত, হ্যাঁ কি না? পশ্চাৎ পিটুইটারি যেগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? হাইপোথ্যালামাস দ্বারা। তাহলে এই লাস্টের দুটো পার্থক্যই পড়বে, 3-4 যেগুলো জানো সেগুলোই পড়বো। নেক্সট আমরা তাহলে আমাদের হাইপোথ্যালামাস আর পিটুইটারি শেষ হলো, ঠিক আছে? এরপরে কি গ্রন্থি আছে তোমাদের? পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল বডি বলে বা পিনিয়াল গ্রন্থিও বলে। এই পিনিয়াল গ্রন্থির একে কি বলা হয়? এপিফাইসিস না হাইপোফাইসিস? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। যেখানে ওই লাস্ট লাইনটা দেখো লেখা আছে পিনিয়াল গ্রন্থির অপর নাম এপিফাইসিস সেরিব্রি আছে, এটাকে এপিফাইসিস সেরিব্রি বলে। এপিফাইসিস সেরিব্রি বলে, যেখানটায় পিনিয়াল গ্রন্থি লেখা আছে ওটা সেকেন্ড লাইনটাতে লিখে আছে এই গ্রন্থির অপর নাম এপিফাইসিস সেরিব্রি। এখানটায় একটু বলে রাখি, এটা এখানে নেই, এই পিনিয়াল গ্রন্থি হচ্ছে আমাদের সবথেকে ছোট গ্রন্থি, সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি বা ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল গ্রন্থি। মনে থাকবে, লিখে রাখো, ওটা এখানে লিখে রাখো যে সবথেকে ক্ষুদ্র বা ছোট অন্তঃক্ষরা গ্রন্থি তার নাম হচ্ছে কি পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি, তাহলে পিনিয়াল গ্রন্থি থেকে কি নামে বললাম? একটা নাম বললাম, পিনিয়াল গ্রন্থি থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি বললাম। এরপর পড়বো যেটা পিনিয়াল গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়, এখান থেকে হরমোন। পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম কি? মেলাটোনিন। খুব ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে লিখে নিবে পরে পড়ার সময়। এই পিনিয়াল গ্রন্থিকে বলা হচ্ছে কি, পিনিয়াল গ্রন্থির যে হরমোন বের হয় তার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন, ঠিক আছে? এই মেলাটোনিন হরমোন, এই হরমোনের আরেক নাম স্লিপ হরমোন। দাগ দাও, মেলাটোনিনকে কি বলে? স্লিপ হরমোন, স্লিপ হরমোন বলে। স্লিপ হরমোন মানে কি? হ্যাঁ, ঘুমের মানে কি? হরমোনটা ঘুমিয়ে দেয় নাকি? হ্যাঁ ঠিকই বলছো। দেখো আমাদের রাত্রেবেলা ঘুম পায়, কখনো কি তুমি বলো যে এখন ঘুম পাবে, বিকালে ঘুম পাইনি? যখন তোমাকে ঘুম পায় একটা সারাদিনের নির্দিষ্ট সময়ে ঘুম পায়, কারো দুপুরে ঘুম পাচ্ছে, কেউ রাত্রে 11টার পর ঘুম পাচ্ছে। তুমি যদি বলো আমি এখন ঘুমাবো, তাহলে কি তোমার ঘুম ধরবে না? হ্যাঁ, আমি নর্মাল ক্ষেত্রে বলছি। তাহলে দেখো একটা নির্দিষ্ট সময় আমাদের ঘুম পাচ্ছে, সেই ঘুমটাকে নিয়ন্ত্রণ করছে। এবং তুমি যখন ঘুমিয়ে যাও, কেউ কি ঘুমিয়ে কি অনেকক্ষণ চাইলে সে ঘুমিয়ে থাকতে পারবে? একটা নির্দিষ্ট সময় তার নিজেরই অটোমেটিক ঘুমটা ভেঙে যায়, ভাঙে না? ভাঙে। কেউ ডাকো না ডাকো অটোমেটিক ঘুমটা ভেঙে যায়, করে ভাঙছে। সেটাই মেলাটোনিন নিয়ন্ত্রণ করছে, এই জন্য মেলাটোনিনকে স্লিপ হরমোন বলে। কি বললাম, বুঝা গেল? এটা কারেন্ট দিয়ে এখন খুলতে না হয়। তাহলে এই যে দেখবে যারা ইনসমনিয়া, জানো ইনসমনিয়া, INSOMNIA, ইনসমনিয়া হচ্ছে একটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার, রোগ একটা। ইনসমনিয়া
কাদের রোগ? এই রোগটাকে বাংলাতে বলে অনিদ্রা। এটা নিশ্চয়ই শুনেছো। অনিদ্রা মানে কি? কন্টিনিউয়াস ধরে তারা কারো ঘুম হচ্ছে না, ঠিকঠাক ঘুম হচ্ছে না, বা হয়তো ঘুমাচ্ছে কিন্তু হয়তো রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, কি ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, যেটা ঘুমার কথা না, তারপরে ঘুম ধরছে না, এরকম হয়তো। বা অনেকে কি হয়তো 11টার সময় ঘুমাচ্ছে, ঠিক টাইমে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম ধরছে হয়তো 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, হয়তো। এটা আমাদের মাঝে মাঝে হয়। কিন্তু কন্টিনিউয়াস ধরে যদি এরকম প্রবলেম গুলো ঘটে, সেইটাকে বলা হচ্ছে ইনসমনিয়া বা অনিদ্রা। সেটা কখন হয় না, সেটা এই মেলাটোনিনের পরিমাণ যদি ইমব্যালেন্স ঘটে, না মেলাটোনিন ঠিকমতো তৈরি যদি না হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এই রোগটা ইনসমনিয়া বলে। তাই হোক, অ্যাকচুয়ালি মেলাটোনিনটা কি করে না, এই যে পিনিয়াল গ্রন্থির ক্ষরণ দেখো বলছে অনুজ্জ্বল আলোতে পারে, আর উজ্জ্বল আলোতে কি হয়ে যায়, কমে যায়। তার মানে মেলাটোনিনটা এখন দিনের বেলা কি হবে, আমাদের দেহের মাত্রাটা কি আছে, কম আছে। যত অন্ধকার হতে থাকবে মানে আলোর মাত্রা কমে যাবে, তত এই মাত্রাটা আস্তে আস্তে বেড়ে যায়। একদম 12টা 1টা করেই মেলাটোনিনের মাত্রাটা আমাদের দেহে একদম হাইস্ট হয়ে যায়, অর্ধেক আসতে, তখন আমাদের অর্ধেক আসে, ঠিক আছে। এই জন্য তাহলে এই জন্য মেলাটোনিনকে আবার একটা নাম দেওয়া হয়েছে, একে বায়োলজিক্যাল ক্লক বলে। তাহলে একটা স্লিপ হরমোন বললাম, আরেকটা কি বলে, বায়োলজিক্যাল ক্লক। এই বায়োলজিক্যাল ক্লকটাকেও এ নিয়ন্ত্রণ করে। বায়োলজিক্যাল ক্লক মানে জৈব ঘড়ি বাংলাতে বলা হয়। বায়োলজিক্যাল ক্লক কি জিনিস জানো? এটাও একটা কাজ মেলাটোনিন, যেমন স্লিপ হরমোন বললাম, বায়োলজিক্যাল ক্লকটাকেও নিয়ন্ত্রণ করে। বায়োলজিক্যাল ক্লক মানে তুমি সারা দিনের তুমি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করছো, কি সকালবেলা উঠে কি তুমি ইয়ে করতে চলে যাও, সকালবেলা উঠে তুমি কি করো, ব্রাশ করছো, সকালের কাজ করছো, খাচ্ছো, পড়তে বসছো, ঠিক আছে। তার আবার দুপুরবেলা কি হচ্ছে, স্নান করছো, একটা নির্দিষ্ট সময়ে তো নির্দিষ্ট কাজ করছো, এবং ধরো তোমার যে খিদেটা একটা নির্দিষ্ট সময়ই পাচ্ছে, হ্যাঁ কি না? এইটাকে বলছে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক মানে সারাদিনের আমাদের দেহের যা ঘটনা 24 ঘন্টায়, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটছে, আবার পরের দিনে সে একই ঘটনা ঘটছে। এই বায়োলজিক্যাল ক্লকটাও কিন্তু নিয়ন্ত্রণ করে মেলাটোনিন। তার মধ্যে স্লিপের এই কাজটাও আছে, ঠিক আছে। এই বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ি, এই বায়োলজিক্যাল ক্লকটাকে নিয়ন্ত্রণ করছে মেলাটোনিন। এই জন্য বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কোন হরমোন, সেটা হচ্ছে মেলাটোনিন। বা ঘুম হরমোন বা স্লিপ হরমোন কাকে বলে, সেটাও মেলাটোনিন। আরো একটা কাজ আছে মেলাটোনিনের। মেলাটোনিনের কাজ হচ্ছে কি, দেখো মেলাটোনিন নামটা আসছে কি থেকে না, মেলানিন থেকে। মেলানিন নিশ্চয়ই জানো কি জিনিস, হ্যাঁ কি? জাসমিন বেশি তার গায়ের রং ফর্সা হয়, যাচ্ছে কালো হয়, আর যাচ্ছে কম থাকে গায়ের রং ফর্সা। ফর্সা হয়, ঠিকই বলছো। তাহলে মেলানিন হচ্ছে একটা কি, অ্যাকচুয়ালি এটা মেলানিন হচ্ছে একটা রঞ্জক। কি একটা রঞ্জক, সে রঞ্জকটাও তৈরি করছে এই হরমোনটা, ঠিক আছে। এই রঞ্জকটা যাতে বেশি পরিমাণে তৈরি হয়, তার স্কিন কালারটা কি হচ্ছে, তত কালো হচ্ছে। আর মেলানিনটা বা রঞ্জকটা যত কম তৈরি হচ্ছে, তত তার স্কিন কালারটা সাদা হচ্ছে। যাই হোক, তাহলে মেলানিন অর্থাৎ আমাদের দেহের যে ত্বকের বর্ণ, সেই ত্বকের বর্ণটাকেও নিয়ন্ত্রণ করা এই মেলাটোনিনের কাজ। কি দেখো সেটা লেখা আছে ওই প্যারাটা, যে কিছু কিছু প্রাণীদের এই হরমোন ত্বকের রঙের হালকা করে আছে। তাহলে মেলাটোনিনের মোটামুটি 3টে কাজ। এখানে আরেকটা লিখলাম কি না, ত্বকের বর্ণ, ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে। তাহলে এই 3টে কাজ আছে, স্লিপ হরমোন, বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করছে, ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ হয়েছে। এই পিনিয়াল গ্রন্থি থেকে সবথেকে ইম্পর্টেন্ট হরমোন মেলাটোনিন। এটা ছাড়াও আরেকটা হরমোন বলা যাবে না তাকে, আরেকটা নিউরোট্রান্সমিটার বেরোয়। সেই নিউরোট্রান্সমিটারটার নাম কি
কি লেখা আছে? সেরাটোনিন। সেরাটোনিন, এই সেরাটোনিন এটা একটা নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার, এই নিউরো ট্রান্সমিটার সেরাটোনিন এটাও কিন্তু এই পিনিয়াল গ্রন্থি থেকেই নিঃসৃত হয়। নিউরো ট্রান্সমিটার কাকে বলে? দুটো নিউরনের মধ্যে সংযোগ করে রাসায়নিক বল। দুটো নিউরনের সংযোগস্থলে যে রাসায়নিক। মৌলিকতা বলো, নিউরো ট্রান্সমিটার কি? এই তো যখন দুটি হচ্ছে নিউরনের সংযোগস্থলে রাসায়নিক বন্ধন দুটো নিউরনের সংযোগস্থলে যে রাসায়নিক পদার্থ থাকে তাকে বলা হচ্ছে নিউরোট্রান্সমিটার। তোমরা পড়েছিল নিউরোট্রান্সমিটার, তোমাদের উদাহরণ ছিল অ্যাসিটাইলকোলিন, ছিল অ্যাড্রিনালিন নরএড্রিনালিন, মানে এপিনেফ্রিন নরএড্রিনেফ্রিন ছিল, এটাও নিউরোট্রান্সমিটার। দেখো অ্যাড্রিনালিন নরএড্রিনালিন হরমোন, আবার নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করছে। সেরাটোনিন নিউরোট্রান্সমিটার, অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার গুলো কি করে না, আমাদের দেখো নিউরন গুলো পরপর কানেক্ট আছে। কোথা থেকে? ধরো একদম হাত থেকে একদম মাথা পর্যন্ত, হাত থেকে উদ্দীপনাটা কোথায় যাচ্ছে? মাথায় যাচ্ছে। এই নিউরন থেকে নিউরনে পরপর যাচ্ছে, তাহলে এক নিউরনের উদ্দীপনা আরেক নিউরনে যাচ্ছে, তার মাঝে কি আছে? এরা আছে। এরা জাস্ট কি কাজ করছে না, কানেকশনের কাজ করছে। এই নিউরন থেকে বার্তাটাকে ওই নিউরনে পাঠিয়ে দিচ্ছে। পিনিয়াল গ্রন্থি গেল, এরপরে কি গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির অবস্থানটা আগে পড়ে এসেছিলাম, কোথায় অবস্থিত, তাই না? আমাদের শ্বাসনালীর দুপাশে আছে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, একদম চলে যাও হরমোনে। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনকে তিনটে ভাগে ভাগ করা যায়। এই হরমোন কি কি আছে? তিনটে হরমোন আছে। কি কি তিনটে হরমোন? ট্রাইআইডোথাইরয়েড আর টেট্রাআইডোথাইরয়েড আর থাইরো ক্যালসিটোনিন, এটা আগে পড়ে এসেছো, থাইরো ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন এই দুটো হরমোন পড়ছে, এটা ডিটেইলস পড়ো। তাহলে তাহলে কি বললাম না, এখন অবধি বললাম থাইরয়েড গ্রন্থির অবস্থানটা বললাম, আর এখান থেকে নিঃসৃত হরমোনটার কথা বললাম, ঠিক আছে? এবার চলে যাও কোথায় না, একদম চলে যাও থাইরয়েড গ্রন্থির শারীরবৃত্তীয় কাজে চলে যাও। থাইরয়েড গ্রন্থির শারীরবৃত্তীয় কাজে একদম চলে যাও, বুঝছো? থাইরয়েড গ্রন্থির শারীরবৃত্তীয় কাজে যে যে কাজগুলো বলবো একটু দেখে রাখো। প্রথম হচ্ছে এনার্জি প্রোডাকশন, শক্তি উৎপাদন, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থি কি করে আমাদের কাজ, কাজ বলছি, প্রথম যে কাজ কি করে, শক্তি উৎপাদন করে, তোমরা পড়েছিল। এই জন্য এটা কি বলা হয় না, থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিনকে বিএমআর নিয়ন্ত্রণ করে, তোমরা পড়েছিল। বিএমআর বা বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য এটাকে ক্যালোরিজেনিক হরমোন বলে, পড়েছিল? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক গ্রন্থি বললে থাইরয়েড গ্রন্থি, ক্যালোরিজেনিক হরমোন বললে কি হবে? থাইরক্সিন হবে। থাইরক্সিন মানে কোনটা হবে? T4 হবে। তাহলে ক্যালোরিজেনিক কেন বলছে সেটা এই পয়েন্টে, শক্তি উৎপন্ন করে। এখানে বলেনি যে কে শক্তি উৎপন্ন করে, এটা আমি বলে দিলাম। তো থাইরয়েড গ্রন্থির এই থাইরক্সিনটাই কিন্তু আমাদের এনার্জি প্রোডাকশন করে, মানে T3 মেইনলি T3 T4 দুটোই করে, কিন্তু সবথেকে বেশি করে T4। ওই দেখো বলা আছে লাস্ট লাইনটা যে তাপ শক্তি উৎপাদনে T3 T4 অধিক সক্রিয়। T3 ক্রিয়া দ্রুত সম্পন্ন এবং এটি স্বল্পস্থায়ী। আচ্ছা, বিপাক, এটা কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক, লিপিড বিপাক এগুলোতেও সাহায্য করে। জাস্ট এটা মনে রাখবে যে থাইরয়েড গ্রন্থির আরেকটা কাজ হচ্ছে কি, বিপাক কাজকে নিয়ন্ত্রণ করা। বিপাক কি ধরনের বিপাক কাজ নিয়ন্ত্রণ করবে না, কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক আর ফ্যাট বিপাককে নিয়ন্ত্রণ করবে, বুঝছে?
দুটো কাজ করলাম। আচ্ছা, থাইরয়েড গ্রন্থির আর যেটা কাজ করবে, হ্যাঁ কোথায় তিনটা বলবো? একটা শক্তি উৎপাদন আর একটা বিপাক বললাম। না ওই বিভাগের যে ভাগগুলো ওগুলো ছিল, ওটা ওই কাজের মধ্যে। আরেকটা হচ্ছে হৃদ রক্তবাহ তন্ত্রের উপর কাজ সৃষ্টি করে। কি হৃদ রক্তবাহ তন্ত্র? হৃদ রক্তবাহ তন্ত্রের উপর কি কি কাজ করে? না, রক্ত প্রবাহ হৃদ উৎপাদ বৃদ্ধি করে, দাগ দাও। হৃদ স্পন্দনের হারকে বাড়িয়ে দেয়, তাহলে হৃদ স্পন্দনের হার বাড়িয়ে দেয়, আর রক্তবাহের প্রেসারটাকে বাড়িয়ে দেয় এবং হাত উৎপাদকেও বাড়িয়ে দেয়। বুঝা গেল? এটাই জাস্ট আর কিছু না। নেক্সট যে কাজে চলে যাবে সেটা হচ্ছে এই তিনটে যে কাজ বললাম, এই তিনটেই হচ্ছে থাইরয়েড গ্রন্থির ইম্পর্টেন্ট কাজ। আরো অনেক কিছু কাজ আছে, একটু দেখে রাখো। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি আছে? থাইরয়েড গ্রন্থি সেরিব্রাল কর্টেক্সের সক্রিয়তা বৃদ্ধি করে, ফলে অতি সক্রিয়তার ফলে দুশ্চিন্তা, জটিলতা এগুলো সৃষ্টি হয়। 6 নম্বর কাজ যেটা আছে, ব্যাস। তাহলে দেখো, এই যে যে কাজগুলো বললাম, বিপাক বলো, হৃদ রক্ত সংবহনতন্ত্রের উপর ক্যালোজেনিক হরমোন, এই সবগুলোই কার কাজ? থাইরয়েড গ্রন্থি তো 3টে হরমোন আছে, এই সবগুলোই পৃথি আর কার কাজ? পিফোরের কাজ। এটা কিন্তু থাইরোক্যালসিটনের কাজ নয়, এই যে কাজ, ঠিক আছে? থাইরোক্যালসিটনের মানে আলাদা কাজ আছে, সেটা দেখো দেয়া আছে। থাইরোক্যালসিটনকে আরেক নাম কি দেয়া আছে? থাইরোক্যালসিটনের আরেক নাম কি? ক্যালসিটোনিন। এটাকে থাইরোক্যালসিটোনিন বলে বা ক্যালসিটোনিন বলে। হয়েছে? এই থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন যেটা, এর কাজটা কি হবে? এর কাজও দেয়া আছে। এটার কাজ হচ্ছে এটার কাজ কি? থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিনের কাজ দেখো, ওই যেখানটায় দেয়া আছে ওখানটায় 3 নম্বর লাইনটায় দেয়া আছে। এই হরমোনের প্রধান কাজ প্লাজমার ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাকে কি করা? হ্রাস করা। আছে 3 নম্বর লাইনটায়। তাহলে কি আছে? প্লাজমায় ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাকে, ক্যালসিয়াম ও ফসফেট, ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাকে কি করা? হ্রাস ঘটানো। তার মানে আমাদের ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাটাকে কমিয়ে দেয় হচ্ছে এই হরমোনটা থাইরোক্যালসিটোনিন। সেই জন্য তার নাম ক্যালসিটোনিন দেওয়া হয়েছে। কেন ক্যালসিটোনিন? ক্যালসিটোনিন ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রাকে কমিয়ে দেয়। হয়েছে? এই যে ক্যালসিয়াম ফসফেট, এটা আমাদের কোথায় থাকে বলতো? এটা কিসের গঠনে কাজ করে? হাড়ের গঠন। কি বলছো? তার মানে এই হরমোনটা নিশ্চয়ই ওই জায়গায় কাজ করে। এই হরমোনটা হাড়, দাঁত এগুলোর গঠনে কাজ করে আমাদের, হ্যাঁ কি না? এগুলোর উপর এদের কাজটা আছে। এরপর পড়বো থাইরয়েড গ্রন্থির বিশৃঙ্খলা। তাহলে থাইরয়েড গ্রন্থির কাজটা পড়ে নিলাম। কি আচ্ছা বলো, হ্যাঁ? এরপর পড়বো থাইরয়েড গ্রন্থির বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে এর অতি সক্রিয়তা বা কম সক্রিয়তা যাই হোক না কেন, তার অভাবে কি কি রোগগুলো ঘটে। এর বিশৃঙ্খলাগুলো পড়বো। দেখো, থাইরয়েড গ্রন্থির যে বিশৃঙ্খলা, তাকে কটা ভাগে ভাগ করছে? এখানে 3টে ভাগে ভাগ করছে। একটা অতি সক্রিয়তা, আরেকটা স্বল্প সক্রিয়তা, আরেকটা কি রেখেছে আলাদা একটা ভাগ করেছে, আয়োডিনের অভাবজনিত অবস্থা। তাহলে থাইরয়েড গ্রন্থির একটা অতি সক্রিয়তা, আরেকটা হচ্ছে স্বল্প সক্রিয়তা, আরেকটা হচ্ছে আয়োডিনের অভাবজনিত অবস্থা।
আয়োডিনের অভাবজনিত অবস্থা হয়েছে। আমরা এর সম্বন্ধে প্রথম তাহলে যেটা পড়বো থাইরয়েড গ্রন্থির কি পড়বো আমরা অতি সক্রিয়তাটা পড়বো। থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা কোথাও বইয়ে যদি না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করবে। দেখো থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে তোমাদের ওইখানটাই একটা রোগের কথাই বলা আছে। কি রোগ? কি রোগ সেটা আগের দিনে বলেছিলাম, সেটা হচ্ছে স্ফীতনেত্র গলগণ্ড বা গ্রেভস রোগ। কি বললাম? স্ফীতনেত্র গলগণ্ড বা বাংলাতে বলছে গ্রেভস রোগ, বাংলাতে বলছে স্ফীতনেত্র গলগণ্ড বা ইংলিশে বলছে গ্রেভস রোগ। কারণ থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে, অধিক ক্ষরণের ফলেই তো হয়েছিল, মনে করো থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে আগের দিন বলছিলাম গলগণ্ড দুটো ভাগ বলেছিলাম, একটা গলগণ্ড বা একটা স্ফীতনেত্র গলগণ্ড। স্ফীতনেত্র গলগণ্ড বা যেটাকে বাংলাতে বলছে গ্রেভস, গ্রেভস গ্রেভস বা স্ফীতনেত্র গলগণ্ড গলগণ্ড এটা হচ্ছে কি না, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে ঘটে। দেখো সংজ্ঞাটা লেখা আছে, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে স্ফীতনেত্র সহ এই অস্বাভাবিক। স্ফীতনেত্র কেন এটাকে বলেছে, স্ফীতনেত্র কেন বলেছে রোগটাকে? একটা ছবি দিয়ে আছে, দেখো লোকটার চোখটা বেরিয়ে গেছে, মানে চোখগুলো কি হয় বাইরের দিকে কিছুটা বেরিয়ে যায়, এই জন্য নাম দিচ্ছে স্ফীতনেত্র, চলে গেছে স্ফীতনেত্র গলগণ্ড। এটাও একটা গলগণ্ড। এটার জন্য দায়ী যে হরমোন সেটা দেখো, তার মানে কি থাইরয়েড গ্রন্থি নিঃসৃত কি কি হরমোন ছিল? T3, T4 থাইরোক্যালসিটোনিন। দায়ী মেইনলি কোন হরমোনটা? এটার জন্য দায়ী যেটা হরমোন সেটা T3, T4 দুটো, মেইনলি T4 আছে না? দেখো স্ফীতনেত্র গলগণ্ড যেখানটা লেখা আছে তার 2 নম্বর লাইনটা লেখা আছে, হয়েছে? মানে থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা বেড়ে গেলে T3, T4 এর মাত্রাও বেড়ে যায়। T3, T4 এর মাত্রা বেড়ে গেলে এই রোগটা দেখা যায়। এই রোগটার কয়েকটা লক্ষণ পড়তে হবে, মানে উপসর্গ। উপসর্গ একটা তো পড়েই নিলাম, কি হবে? কি হবে একটা উপসর্গ? চক্ষু গোলকগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, তাদের বহিঃস্ফীতি দেখা যাবে, যেটা 2 এর পার্থক্য, 2 এর পয়েন্টে আছে উপসর্গ আছে। আর উপরের পয়েন্টটা 1 নম্বর পয়েন্টে কি আছে? চোখের ঊর্ধ্বপল্লবে অনৈচ্ছিক আক্ষেপ বা পেশি সংকোচন। তার মানে কি? মানে চোখের উপরের যে পাতাটা তার নিজের ইচ্ছা ছাড়াই কি হবে? পেশি সংকোচন দেখা যাবে। তার মানে কি? পাতা খুব তাড়াতাড়ি কি হবে? চোখটা তাড়াতাড়ি কি হবে? বন্ধ, সেই চোখটা যেটা তাড়াতাড়ি কি হবে? চোখের পাতাটা পড়ে যাবে। ঠিক আছে, আরো কিছু কিছু আছে, মোটামুটি এই দুটো লক্ষণ। আরো কিছু কিছু উপসর্গ দেখো লেখা আছে, অন্যান্য উপসর্গ যেটা, এদের অধিক পরিমাণে হরমোন নিঃসরণ হবে, হ্যাঁ, পেশি দুর্বলতা দেখা যাবে, এগুলো আছে আর কি। ব্যাস, এরপর আসছে থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণ। স্বল্পক্ষরণের যে রোগ হয়, থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণে কটি রোগ হয়? এর স্বল্পক্ষরণের 2টি রোগের কথা বলা আছে তোমাদের, একটা প্রাপ্তবয়স্কদের আর একটা ছোট বাচ্চাদের। ঠিক আছে, মানে একটা শৈশবে দেখা যায় রোগটা, আর এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের। প্রাপ্তবয়স্কদের থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণের শৈশবে থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণের যে রোগটা দেখা যায় তার নাম কি? তার নাম ক্রেটিনিজম। ক্রেটিনিজম। তাহলে থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণে শৈশবে অর্থাৎ ছোট বাচ্চাদের যে রোগটা দেখা যায় তাকে ক্রেটিনিজম বলে। দাগ দাও, ক্রেটিনিজম কাকে বলে লেখা আছে দেখো। শৈশবে থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তায় শিশুদের যে অস্বাভাবিক অবস্থা হয় আছে, একে ক্রেটিনিজম বলে। এই ক্রেটিনিজমের উপসর্গ কি আছে 2-1টা দেখে রাখো, খুবই সহজ জিনিস, ছবিটা দেখে বুঝতে পারছো। উপসর্গ কি হবে না, এদের এদের কি দেখা যায় উপসর্গ? শিশুর মাথা তুলে রাখা,
কি আছে? শিশুর মাথা তুলে রাখা, কথা বলা, দাঁড়ানো, দন্তগমন ইত্যাদি বিলম্বিত। তার মানে কি? ধরো তাকে খেতে বলছো, সে কি হবে? সে আস্তে 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 চিবাচ্ছে, মানে দেরিতে, যা কিছু করছে দেরিতে, কথা বলছে অনেক লেট করে, হয়তো একটা শব্দ উচ্চারণ করতে তার হয়তো 1 মিনিট লেট হচ্ছে। দাঁড়াতে বলছো তাকে, সে হয়তো দাঁড়াচ্ছে, আমরা চট করে দাঁড়িয়ে যাচ্ছি, সে আস্তে আস্তে, এবং যা কিছু করবে তার লেটে চলে যাবে, প্রসেসর স্লো হয়ে মনে হয়। হ্যাঁ, যাই হোক, এটা ইয়ার্কি করার জন্য বললাম। তাহলে এর হচ্ছে ক্রিটিনিজমের প্রধান উপসর্গ হচ্ছে এটাই, ঠিক আছে? সবকিছু বিলম্বে বা ডিলে চলবে। আরেকটা কি হবে? 3 নম্বর পয়েন্ট, মুখ থেকে অনবরত লালা মিশ্রণ হবে, এটাকে ড্রিবলিং বলছে। ড্রিবলিং, মুখ থেকে সবসময় লালা বেরোবে। আর পেটটা বড় হয়ে যাবে, পট বেলেট হবে, বেলেট, বেলেট মানে পেটের যে সাইজটা বড় হয়ে যায় ছোট থেকে। ব্যাস, এই কয়েকটা উপসর্গ। 1 নম্বর উপসর্গ বললাম, 3 নম্বর বললাম। হ্যাঁ, 3 নম্বর উপসর্গে ওইগুলো আছে, একটু দেখে নিন। একজনের সঙ্গে কথা সব মিলে যাচ্ছে। কার সঙ্গে? আমাদের পাড়াতে যে গঙ্গা আছে না, গঙ্গা কে? ওই তারা বলতে রয়েছে। তরুণ ভাই গঙ্গা? হ্যাঁ, হ্যাঁ তাতে হ্যাঁ, আসলে কি মানে এই বৈশিষ্ট্যগুলো আছে তাদের। ওটা থাকলে যেটা আছে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, স্বল্পক্ষরণের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি রোগ হয়? সেটা হচ্ছে কি মিক্সিডিমা। দাগ দাও, মিক্সিডিমা কাকে বলে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড স্বল্প সক্রিয়তায় যে রোগটা দেখা যায়, এটা হচ্ছে কি মিক্সিডিমা। মিক্সিডিমা হয়েছে। এই মিক্সিডিমার উপসর্গ কি হবে? দু একটা দেখো, একটা লোকের ছবি দিয়ে আছে, অবস্থা তন্দ্রাচ্ছ না, একে দেখে মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, সবসময় মানে সারাদিন ঘুম ঘুম পাবে, অবসাদ দেখা যাবে, এরকম আর কি। দিনে 12 থেকে 14 ঘন্টা ঘুমাবে, আমরাও তো ঘুমাচ্ছি। বিএমআই মারাত্মক হ্রাস পাবে, 2 নম্বর পয়েন্টে বিএমআই এর পরিমাণ কমে যাবে। 7 পয়েন্টে কোন কোন ক্ষেত্রে দেহের ওজন বেড়ে যাবে, দেহের ওজন স্বাভাবিকের থেকে বেড়ে যাবে। 10 পয়েন্ট, গলার স্বর ব্যাঙের মতন কর্কশ হয়ে যাবে, মানে রাফনেস দেখা যাবে গলার স্বরের মধ্যে। ব্যাস। আচ্ছা, এই মিক্সিডেমা রোগটা, মিক্সিডেমা যে রোগটা, এটা বলছে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক আছে? এটা, এই রোগটি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ছবিটা দিয়ে আছে ছেলের ছবি, দেখো লেখা আছে সেকেন্ড প্যারাতে, ঠিক আছে? এই রোগটিকে তার জন্য আরেকটা নাম দেওয়া হয়েছে, এই রোগটা কি বলে? গাল ডিসিজ বা গাল রোগ বলে। আছে GUELL, বা বাংলাতে বলছে গাল, গাল রোগ। গাল মানে যেটা আমরা গাল দিই ওটা নয়, গাল মানে যে আমরা গাল দিই সেটা নয়, গাল রোগ এটা। ব্যাস, তাহলে থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা, স্বল্প সক্রিয়তায় পড়লাম, ঠিক আছে? এরপর আয়োডিনের অভাবজনিত অবস্থা। সময় গাল দাও নাকি? আমি বললাম ঠিক। হুম, নবাইতা হ্যাঁ, গাল দাও নাকি? না, দাও না, না, সবাই ভদ্র তো। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আয়োডিনের অভাবজনিত অবস্থা। দেখো, আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম তো, একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণ, অধিক্ষরণ, আর একটা কি আয়োডিনের অভাবজনিত অবস্থা। এই আয়োডিনের অভাবজনিত অবস্থায় যে রোগ দেখা যায়, এটি হচ্ছে অরিজিনাল কি গয়টার, বা বাংলাতে কি বলছি আমরা
এটার ফলে যে রোগটা হয় আয়োডিনের অভাবে, সেটাই হচ্ছে গলগণ্ড, বা বাংলাতে হচ্ছে গলগণ্ড, ইংলিশে বলা হয় গয়টার। কি বললাম, বোঝা গেল? এই গলগণ্ড বা গয়টার, এখানে যে গলগণ্ড, এটা একটা নির্দিষ্ট অঞ্চলে দেখা যায়, তাকে এন্ডেমিক গয়টার বা আঞ্চলিক গয়টার বলে। দেখো লেখা আছে 3 নম্বর লাইনে, একদম যেখানটায় শুরু আছে তার 3 নম্বর লাইন। আঞ্চলিক কেন, ওই যে বলছিলাম পাহাড়ি অঞ্চলের লোকেদের দেখা যায়, আঞ্চলিক গয়টার বলে। এটা কি কারণে ঘটে, ঠিক আছে, গলগণ্ড বা গয়টার? দেখো এখানে সেকেন্ড প্যারাটাই বলছে আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোনের সংশ্লেষ বাধা দেয়। তাহলে ধরো আমি যেটা বলেছিলাম, তাহলে কেউ যদি আয়োডিন যুক্ত খাবার না খায়, মানে আয়োডিনের যদি অভাব দেখা যায়, তাহলে কি হবে না, আয়োডিনের ফলে কি তৈরি হয়, এই যে T3 T4, এখানে কটা আয়োডিন আছে T3 তে? 3টে আয়োডিন আছে মনে করো, T4 এ আছে 4টে আয়োডিন। তাহলে T3 T4 এর গঠনটা ঠিকমতো হবে না। T3 T4 এর গঠন না হলে ফলে যে রোগটা দেখা যায় সেটি হচ্ছে গলগণ্ড বা গয়টা। T3 T4 যদি না হয় তাহলে কি হবে, বলছে পিটুইটারি অগ্রখণ্ড থেকে TSH ক্ষরণ ঠিক হবে না, করার জন্য প্রয়োজনীয় থাইরয়েড হরমোন থাকবে না। পিটুইটারি অগ্রখণ্ড থেকে একটা হরমোন আছে মনে করো TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটার পরিমাণ কি হবে, কমে যাবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে গেলে এই যে থাইরয়েড হরমোনগুলো T3 T4 ঠিক পরিমাণে আমাদের তৈরি হবে না। তবে এটা কিন্তু আয়োডিনের অভাবে যে হরমোন, যে রোগটা, এটা কিন্তু দেখো T3 T4 এর কম কারণে ফলে হচ্ছে। T3 T4 এর পরিমাণ কি হয়ে যায়, কমে গেলে হচ্ছে, বা আয়োডিনের পরিমাণ কমে গেলে, বা TSH এর ক্ষরণ কমে গেলে, ফলে কিন্তু এই গলগণ্ড বা গয়টারটা সৃষ্টি হচ্ছে। এটা দেখো গয়টার যেখানটা লেখা আছে একটু দাগ দাও, এই থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক আয়তন বৃদ্ধিজনিত দশা একটি কার্যকর চিহ্নিত হিসেবে, তাই গয়টা থাইরয়েড হরমোন স্বাভাবিক কম বা বেশি হতে পারে। দেখো থাইরয়েড হরমোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, থাইরয়েড হরমোন কম হতে পারে, স্বাভাবিক বেশি হতে পারে, কিন্তু এই T3 T4 এর পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে। তারপর তোমাদের দুটো পার্থক্য দেওয়া আছে, ক্রেটিনিজম ডুয়ারফিজম, মানে বামনত্ব অধিকায়ত্ব, পার্থক্যটা পড়বে। আর জাইগান্টিজমের সঙ্গে অ্যাক্রোমেগালি, ওটা অত ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। পরের যে পার্থক্যটা, গলগণ্ডের দুটো ভাগ আছে, একটা কি গলগণ্ড, স্থিতনত্ব গলগণ্ড, যেটা থাইরয়েড গ্রন্থির অধিক্ষরণের ফলে ঘটে থাইরক্সিনের। আরেকটা কি বললাম, আয়োডিনের অভাবজনিত যে অবস্থা, সেটা হচ্ছে কি নরমাল আয়োডিনের অভাবজনিত আয়োডিন ডেফিসিয়েন্সি গলগণ্ড। এই দুটোর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এক্সপেথোলমিক গয়টার বা স্থিতনত্ব গলগণ্ড আর নরমাল গলগণ্ড বা গয়টার। প্রথম পার্থক্যটা কি হবে, আগেরটা কি থাইরক্সিনের অধিক্ষরণের ফলে হয়, আর এটা কার কারণে, আয়োডিনের অভাব। এখানে স্থিতনত্ব, এই যে অক্ষিগোলক সামনের দিকে কি হবে, বেরিয়ে আসবে, কিন্তু এখানে কি হবে, অক্ষিগোলকের বেরিয়ে আসার ঘটনা দেখা যাবে কি, অক্ষিগোলকের ঘটনার সঙ্গে সম্পর্ক। এখানে গলগণ্ড মানে কি, এই যে গ্ল্যান্ডটা খুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ডটা কি হয়ে যায়, খুলে যায়। এখানে এর কাজ বিপাকহার, শীতগতি, রক্তচাপ বৃদ্ধি এর ফলে ঘটে। এর ফলেও কিন্তু দেখো বিপাক গতি, রক্তচাপ এগুলো কি হয়ে যায় বলছে, কমে যায়, কিন্তু এর বেড়ে যায়, এর কমে যায়। ব্যাস। হ্যাঁ বলো। স্যার আমার এখন একটা মানে ক্লাস আছে 12টা থেকে। কটা বাজছে? ও আচ্ছা, 12টাই বাজে। 12টা বাজছে, ঠিক আছে, তাহলে এত দূরই থাক, আর কি, অত দূরই থাক, ঠিক আছে। হ্যাঁ। বাকিটা পরের দিন হবে।